সংস্কার নিয়ে আপনার বেশ কিছুদিন যাবত তো আপনার বিভিন্ন এক সিরিজ বৈঠক চলছে। মান্না ভাই ওই কমিটির সদস্য, সেখানে যাচ্ছেন, আলোচনায় অংশগ্রহণ করছেন। না, মান্না ভাই সে কমিটির কারণে সদস্য না, সদস্য বলতে আমন্ত্রিত রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন। যাচ্ছেন, সবাই বা সেখানে হ্যাঁ। অংশগ্রহণ করছেন, যে কারণে উনি ভালো বলতে পারবেন। আমরা গণমাধ্যম থেকে যেটুকু দেখছি বা শুনছি তাতে আমি বলবো যে অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে যে সমস্ত আলোচনা বা সিদ্ধান্তগুলো হচ্ছে, এটা যদি চর্চা না হয়, গণতন্ত্রতা হচ্ছে আপনার একটা চর্চার বিষয়। আমরা বিগত 50 বছরের বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিগত যে অভিজ্ঞতা, সেই আলোকে আমরা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করছি, এবং এইভাবে চিন্তা ভাবনা করতে গিয়ে আপনার বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান, সংসদ, সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তবে আমি মনে করি যে আমি গণমাধ্যমে যেটুকু দেখেছি বা আমাদের মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ উনি যে প্রেসে কথাগুলো বলেছে, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট এবং সন্তোষজনক। এবং একটা নির্দিষ্ট জায়গায় এসেই কিন্তু কারণ আপনি যদি এখন রাতারাতি মনে করেন যে বাংলাদেশকে আমেরিকা বা ইউরোপ বা ইংল্যান্ড বানিয়ে ফেলবো বা ভারত বানিয়ে ফেলবো, এইটা আমাদের তো 50 বছর তো আমরা সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চাটাই আমরা করতে পারিনি। একদল পিআর চায় আর একদল পিআরের বিরোধিতা করে। কি বলবেন পিআরের ব্যাপারে? দেখেন, এখানে বাংলাদেশের এই পিআর পৃথিবীর কয়টা দেশে আছে, এবং পিআর প্রথার প্রচলন যদি আপনি করতে চান, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে। আপনার এখানে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল, নিবন্ধিত দল বলেন, অনিবন্ধিত, অসংখ্য। আপনি আপনার জনমত তৈরি করেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা আনার জন্যে, একটা অবস্থান নেওয়ার জন্যে। আজকে পিআর কারা চাচ্ছে? বিগত 50 বছর বা বিগত পাকিস্তান আমল থেকে যদি আপনি তাদের পার্লামেন্টের অবস্থানটা বিবেচনায় নিয়ে আসেন, খুবই খুবই সীমিত। এখন তাদের একটা পার্সেন্টেজ ভোট আছে, কাউরি 2% আছে, কাউরি 5% আছে, কাউরি 10% আছে। এখন তারা চিন্তা করছে যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে হয়তো সন্তোষজনক কোনো আসন পাবো না বর্তমান প্রেক্ষাপটে, এই পরিবর্তিত পরিস্থিতির কারণে, যে কারণে তারা চিন্তা করছে যে আমার যদি পিআর পদ্ধতির মধ্যে যাই, তাহলে তো আমি আনুপাতিক হারে 5টা সিট বা 10টা সিট বা 20টা সিট পেতে পারি। তো এটা আপনার আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক চর্চার জন্য বলবো, বা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করার জন্য এটা মারাত্মক অন্তরায়। সুতরাং এইটা পৃথিবীতে যেসব দেশে এই পিআর পদ্ধতিতে গিয়েছে, সেই সব দেশ গণতন্ত্রের পদ্ধতিতে যাওয়ার দূরে থাক। আজকে নেপালের অবস্থা দেখেন না কেন? এই নেপালের রাজতন্ত্র থেকে আপনার এই পথে যাওয়ার পর তাদের সেখানে এখন পর্যন্ত সঠিকভাবে তারা দাঁড়াতে পারেনি। সুতরাং আমি মনে করি যে যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তারা ভুল পথে আছে। আমি একেবারেই হতাশ, কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রচুর পরিমাণে ত্রুটিপূর্ণ। বিশেষ করে আপনার মামলার রেকর্ড হয় থানায়, এবং যে এজাহারগুলো রেকর্ড হয় সেগুলো যথেষ্ট ত্রুটিপূর্ণ। আমি আপনাকে এরকম অনেক উদাহরণ দিতে পারবো যে বাংলাদেশে বিভিন্ন থানায় যে মামলাগুলো হচ্ছে, এফআইআর, হ্যাঁ, এই মামলাগুলোর গদের মধ্যে আছে আপনার নন বেলেবল ধারা, কিন্তু আপনার ধারা বসানো হচ্ছে বেলেবল ধারা। এখন এখানে পুলিশের সক্ষমতার অভাব বলেন বা তাদের এই ক্ষেত্রে অভিজ্ঞতার অভাব বলেন, এটা যথেষ্ট পরিমাণে রয়েছে। বিগত সময়ে আমরা যখন আপনার এই 15 বছর যে সমস্ত মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোতে এখন অধিকাংশই আপনার খালাস হয়ে যাচ্ছে বা প্রত্যাহার হয়ে যাচ্ছে। এই মামলাগুলো ম্যাক্সিমাম ছিল ত্রুটিপূর্ণ। একটা নাশকতার মামলা দিয়েছে, জেএমবির মামলা দিয়েছে, এবং অসত্য মামলা হলে যা হয়, এবং এই মামলাগুলোর ক্ষেত্রে আপনার দেখা গেছে যে যে ধরনের অপরাধের বর্ণনা দিয়ে মামলাগুলো রুজু করা হয়েছে, একটা মামলারও সত্যতা নেই। তো এই কারণে এখন যে ঘটনাগুলোর আপনার বিশেষ করে এই যে আপনি বললেন যে হত্যার বা আপনার অপরাধের যে 15 বছরের আওয়ামী লীগের নেতা কর্মীরা, মন্ত্রীরা, এমপিরা যে অপরাধগুলো করেছে, এদেরকে শাস্তির আওতায় আনতে গেলে একদম সর্বপ্রথম যেটা কাজ, সেটা হচ্ছে ত্রুটিমুক্ত অভিযোগ দাখিল করা। এটা করবে কে? রাষ্ট্র করবে, ব্যক্তি করবে? এই জায়গাটা তো এখনো পর্যন্ত ক্লিয়ার না। কিন্তু প্রসিকিউশন করবে, এটা তো পরিষ্কার। বিচারের ব্যাপারটা তো আসছে পরে, কিন্তু আপনি অভিযোগ যে দাখিলটা করছেন, যেমন আমি ধরেন যে আমার এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছি,
আপনি একটা আমি মামলা করেছেন। আমি অভিযোগ দাখিল করতে পাচ্ছি না, আমাকে বলছে যে না, আপনার অভিযোগ দাখিল করার দরকার নাই, এগুলোর ব্যাপারে কমিশন গঠন করা হয়েছে, কমিশন এ ব্যাপারে আপনারা ওখানে আবেদন করেন, কমিশন ব্যবস্থা নেবে। তাহলে এইখানে যে ত্রুটিগুলো থাকছে, কারণ আমি আমার জায়গা থেকে আমি যে অভিযোগটা দাখিল করতে পারবো, যত সঠিকভাবে করতে পারবো, যদি আমি সঠিকভাবে অভিযোগ যারা এ ব্যাপারে অপরাধ করেছে তাদের বিরুদ্ধে যদি যে অভিযোগটা আমি সঠিকভাবে আনয়ন করতে পারি, তাহলে আপনি তো বিচার সঠিকভাবে করতে পারবেন এবং তাকে সে আলোকে আপনি সাজার আওতায় আনতে পারবেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মান্না ভাই যেটা বলল, যে আপনার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মামলাগুলো ত্রুটিপূর্ণ হচ্ছে। ত্রুটিপূর্ণ হলে আপনি এখন আমরা যতই বিচার আবহাওয়া তৈরি প্রক্রিয়াও করি, ত্রুটিপূর্ণ। বিচার প্রক্রিয়াতে আপনি তাদেরকে সেভাবে শাস্তি আনতে পারবেন না। সুতরাং এই যে আপনার জুলাই আগস্টের যে ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রের যে পরিবর্তনটা এসছে, এই ঘটনাগুলোর জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এই গুম বলেন, বিচারবহিত হত্যাকাণ্ডই বলেন, রাষ্ট্রীয় সম্পদ তছরূপাত করাই বলেন, এই ঘটনাগুলো গণহত্যায় বলেন, এগুলোকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্র সঠিকভাবে অভিযোগটা দাখিল করতে হবে। যদি এটা করতে না পারে, তাহলে পারে আপনি যারা যেটা দায়িত্বে যারা থাকবে, আমরাকে যদি গত 15 বছর আপনার রাষ্ট্র দায়িত্ব নিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহ ছাড়া, বাড়ি ছাড়া, কারাগারে বন্দি রাখা করতে পারে, তাহলে আপনি সঠিক তথ্য দিয়ে কেন আপনার এই অপরাধগুলো, এগুলো তো একেবারে জলজান্ত। গণহত্যার কথা আজকে পত্রিকায় দেখলাম যে সাবেক আইজিপি স্বীকার করেছে, তো তারা স্বীকার করছে, আব্দুল্লাহ আল মামুন স্বীকার করেছে। তাহলে আপনার এই জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে এটা সত্য, এ তো সাম্প্রতিক ঘটনা। তাহলে এই ঘটনাগুলোর মামলা কে করবে? রাষ্ট্রকে করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা যদি আমাকে দায়িত্ব দেন বা অন্য কোনো ব্যক্তি যারা ক্ষতি তারাকে দায়িত্ব দেন, তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে। এই কারণে অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে গেলে আমার ব্যক্তিগত অভিমত, এই ক্ষেত্রে রাষ্ট্রকে এটার জন্য সিদ্ধান্ত নিতে হবে, সঠিক এজাহার দাখিল করতে হবে, তাহলে আপনার বিচার আপনি সঠিকভাবে করতে পারবেন। জুলাই সনদ বা জুলাই ঘোষণা একটা ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। কারণ জুলাইয়ের পূর্বে, 24শে জুলাইয়ের পূর্বে দেশের যে পরিস্থিতি ছিল এবং একটা রক্তপাতের মধ্য দিয়ে, একটা ব্যাপক আপনার প্রাণহানির মধ্য দিয়ে আপনার যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনের মধ্যে যে স্লোগান ছিল যে আপনার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে, আপনার দেশে একটা গণতান্ত্রিক একটা সমাজ আমাদের বিনির্মাণ করতে চাই, এই বিষয়গুলো আমার মনে হয় যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই যে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনার এই আলোচনার টেবিলে আছে, সেই আলোচনার আমি মান্না ভাইয়ের সাথে একমত যে সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা একটা বিষয়, কিন্তু জুলাইয়ের একটা ঘোষণাপত্র যে আমরা যেটা ঐতিহাসিক দিক, ভবিষ্যতে আমরা এই যে বিজয় অর্জন করলাম এত রক্তপাতের মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে এইভাবে বিনির্মাণ করতে চাই, এভাবে এগিয়ে নিতে চাই, এটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই, এটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই, আইনের শাসন আমরা এস্টাবলিশ করতে চাই। এই জিনিসগুলো আপনার ঐক্যমতের ভিত্তিতে আমার মনে হয় একটা আমার এটা নিয়ে মনে হয় কাজও হচ্ছে। আপনার অন্যান্য রাজনৈতিক দল, সরকার এটা নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে বা একটা ঘোষণাপত্র হয়তো আসবে, সেটা নিয়ে কাজও করছে। আমি মনে করি আহমেদ আপনার দলের যিনি স্থায়ী কমিটির সদস্য এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছেন, তিনি বলছেন যে এই সনদটা এটা সরকারিভাবে হওয়া দরকার। হ্যাঁ, তো ভালো কথা, তো সেটাই আমি বলছি, সরকার হওয়া দরকার। মানে সরকার তখন সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে, করে আপনার একটা কমন একটা জায়গায় নিয়ে আসবে। কিন্তু এটাকে কেন্দ্র করে যে জুলাই সনদ না হলে, আপনার বিচার না হলে, এই না হলে আমরা নির্বাচন হতে হবে না, এগুলোর সাথে কোনো শর্ত জোড়া ঠিক নয়। নিঃসন্দেহে জুলাই আগস্ট আমাদের বাংলাদেশের ইতিহাসে, এই 50 বছরের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা, কোনো সন্দেহ নাই। এবং জনবিক্ষোভ এই বাংলাদেশের 50 বছরের মধ্যে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এত রক্তপাত কিন্তু হয়নি, এত প্রাণহানি কিন্তু ঘটেনি। সুতরাং এইখানে যে জায়গা থেকে সূত্রপাত হয়েছিল, সেই জায়গাগুলো আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে, যে এখানে আইনের শাসন, বিচারবহিত হত্যা, গুম, এগুলো যেন বাংলাদেশে ভবিষ্যতে আর ফিরে না আসে। এই জায়গাগুলো যদি আমার এই জুলাই সনদের মধ্যে থাকে, যে এইটাকে কেন্দ্র করেই তো আপনার জুলাইয়ের এই এত রক্তপাত হয়েছে। সুতরাং আমি মনে করি যে মান্না ভাই যে জিনিসটা বললো, যে এইটা একটা সকল দলের ঐক্যমতের ভিত্তিতেই একটা সিদ্ধান্ত হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সেভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে আমি মনে করি সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে। এটা যদি 24-এর গণ অভ্যুত্থানের একটা অঙ্গীকারনামা হয়, তাহলে আমি মনে করি যে রাজনৈতিক দল বা ছাত্র নেতৃত্ব যারা ছিল তাদের মধ্যে তাদের এটা গ্রহণ করতে বা একটা
সমঝোতায় আসতে আসা অসম্ভব হবে না। কিন্তু সেখানে যদি কৃতিত্বের মানে কার কৃতিত্ব ছিল বেশি কার কম ছিল এই বিতর্ক যদি সামনে আসে তখন কিন্তু সমস্যা। আরেকটা হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থানের যেটাই বলি যে ঘোষণাপত্র বা সনদ, তাতে বাংলাদেশের 17 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, সেটার ধারণ করবে কিনা। সেটা যদি ধারণ করে, যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, কিন্তু শাসকরা পরবর্তীকালে স্বাধীনতার পর কোনো শাসকই সেটি প্রতিপালিত করেনি, সেটা বাস্তবায়ন করেনি। কিন্তু ওই ঘোষণাপত্র কিন্তু অকার্যকর হয়নি বা ঘোষণাপত্র কী বলে গুরুত্বহীন হয়ে যায়নি। এই ঘোষণাপত্রে একটা গুরুত্ব থাকবে এ কারণে যে ভবিষ্যতের বাংলাদেশে পথ চলার একটা দিক নির্দেশনা থাকবে। মানবে কি মানবে না যারা দেশ পরিচালনা করবেন তারা বলবেন। তবে এটি নিয়ে বেশি বিতর্ক বাহাস বোধহয় করা উচিত না। একটা সমঝোতায় আসাই দরকার, না হলে তো আমরা ভবিষ্যতে অন্ধকার দেখব। যে যারা ফ্যাসিবাদের দোসর এবং বিশেষ করে মোটা দাগে, আপনি আজকে 1 বছর পর দেখলাম যে 18 জন বিচারপতিকে স্থায়ী আপনার অবসর পাঠানো হয়েছে। 1 বছর লাগবে কেন? আপনি 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 এত বড় আন্দোলনের রক্তপাতের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলেন। বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনীর মধ্যে বিশেষ করে ডিজিএফআই, র্যাবের সদস্য যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত, গুমের সঙ্গে জড়িত, আমি কি দৃশ্যমান এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, এদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, এরকম কিন্তু আপনার দৃষ্টান্ত নাই। তো সুতরাং এইখানে তারা এখন আবার রং পরিবর্তন করে দেখা যাচ্ছে তারা আবার এখন সরকারের বা আপনার আওয়ামী লীগ সরকারের সময়ের তারা বিভিন্নভাবে দোষারোপ করছে। যেটা সৌরভ ভাই বলছে যে কিছু লোক আছে যারা অপরাধ না করেও হয়তো আপনার শাস্তির আওতায় আসছে। এটা কিছু সামান্য হতে পারে। আমাদের সমাজে যেটা প্রতিহিংসার ব্যাপার থাকে, সুযোগ পেলেই আপনার ট্যাগ লাগানো থাকে যে তুই রাজাকার, তুই এখন আওয়ামী লীগ। এই কারণে আমি মনে করি যে সরকার আসলে সত্যিকার অর্থে যে এটা একটা সিদ্ধান্ত থাকা দরকার আছে। এই সরকার দুর্বল সরকার। এই সরকারকে আমরা যতই বলি না কেন যে আপনার এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার। পরবর্তীতে যে জাতীয় নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্যে যে সরকার আসবে, আমি মনে করি দেশকে যদি সত্যিকার অর্থেই ভালো করতে চান তাহলে আপনার এই বিগত 15 বছরের এই সময়ে যারা চিহ্নিত প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, সেনাবাহিনীর মধ্যে চিহ্নিত সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই